শসা চাষে যদি আপনি অতিরিক্ত হারে ইনকাম করতে চান তাহলে এই মাসটাকে আপনি চুজ করে নেবেন। হ্যাঁ বন্ধু, বর্ষাকালীন ক্ষেত্রে যদি শসা চাষ করা হয় তবে কিন্তু এখান থেকে প্রচুর হারে কিন্তু ইনকাম করা যায়। আমি বলছি না এখান থেকে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তবে হ্যাঁ বন্ধু, এখান থেকে যদি এই টাইমে যদি আপনি শসা চাষ করতে পারেন তাহলে আপনি পার কেজি দরে শসা 30 থেকে 35 বা 50 টাকা কেজি দরে শসা বিক্রি করতে পারবেন। কারণ বর্ষাকালীন ক্ষেত্রে অনেক নিচু জমিগুলিতে শসা হয় না এবং তার ফলে শসার কিন্তু বাজারিক চাহিদা বা বাজার দর কিন্তু প্রচুর হারে থাকে। তাই এখনই শসা চাষ করে খুব দ্রুত 30, 32 বা 50 টাকার বাজার ধরে অতিরিক্ত ইনকাম শুরু করুন। এই টাইমে শসা চাষের ক্ষেত্রে অবশ্যই সঠিক জাত চুজ করা আবশ্যিক। আপনি যদি সঠিক জাতটাই চুজ না করতে পারেন তাহলে শসায় আপনার কিন্তু লসের সম্মুখীন হতে হবে। তাই শসা চাষের ক্ষেত্রে সঠিক জাতটাকে আপনি কিন্তু চুজ করে নেবেন এই টাইমটায়। এছাড়াও কিন্তু শসা চাষের ক্ষেত্রে জমিটা ভালোভাবে তৈরি করে নেবেন। তা না হলে কিন্তু যথেষ্ট হারে গাছ বার হওয়ার সঙ্গে সঙ্গে যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার না পেয়ে থাকে, নানা রকম রোগ জীবাণু থেকে থাকে, তার ফলে আপনার শসা গাছ দেখবেন কোঁকড়া লাগা, ভাইরাস লাগা, নানান সমস্যার সৃষ্টি হয়ে থাকবে। তাই আমি প্রত্যেক চাষিদের রেকমেন্ড করব জমিটা ভালোভাবে তৈরি করে নেবেন। তারপরে শসা চাষের প্রসেসটা কিভাবে কি করবেন, চলুন আমাদের শসা চারা বার হয়ে গেছে সেই শসার জমিতে গিয়ে বিস্তারিত বর্ণনা তোমাদের এক এক করে জানিয়ে দিই। তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে কৃষিভিত্তিক ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে সবার প্রথমে পেয়ে যেতে পারেন। চলুন বন্ধু, ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাই। অধিক পরিমাণে ইনকাম করতে বর্ষাকালীন ক্ষেত্রে আপনাকে একটু হলেও শসা চাষের দিকে ঝুঁকতে হবে। ঠিক তেমনই এই বর্ষাকালীন শসা চাষ করতে হলে আষাঢ় মাস অর্থাৎ আষাঢ় মাসের প্রথম দিক অথবা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে চুজ করতে হয়। তাই আপনাকে রিকমেন্ড করব আপনি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকটায় আগে ভাগে চুজ করে নেবেন। তাহলে আপনি শসার আগাম বাজার দর পেয়ে যেতে পারবেন বর্ষাকালীন আগাম শসার ক্ষেত্রে। কারণ বর্ষাকালীন ক্ষেত্রে শসার প্রচুর হারে দাম থাকে, আর অধিকাংশ চাষিদের কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে শসা হয় না। বিশেষ করে নিচু জমিতে যারা শসা চাষ করে তাদের শসাগুলি সব নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি এমত অবস্থায় শসা চাষ করতে পারেন একটু ডাঙা বা উঁচু জমিতে, তাহলে সেখান থেকে আপনি অধিক হারে ইনকাম করতে পারবেন। তাই এই শসা চাষ হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেটা নিয়ে আলোচনা করব। যারা মাটির শসা চাষ করবেন তারাও এই বর্ষাকালীন ক্ষেত্রে করতে পারেন, তবে মাটির শসা চাষের ক্ষেত্রেও একটু বেশি পরিমাণে খরচ আছে এবং বানের শসা চাষের ক্ষেত্রে আপনার কোনো সমস্যাই থাকে না। মাটির শসা চাষের ক্ষেত্রে ফাঙ্গাস বা এটা সেটা সমস্যার কারণে নিয়মিত বীজ ব্যবহার করতে হয়, কিন্তু মাচার শসার ক্ষেত্রে সেই রকম হারে কিন্তু বীজ প্রয়োগ করা লাগে না। তাই আপনি কোনটা চাষ করবেন আপনি কিন্তু চুজ করে নেবেন। এবার চলুন বন্ধুরা, শসা চাষের ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটা বীজের নাম আমরা জেনে নিয়ে তারপরে শসা চাষ কীভাবে করতে হয় সেটা জেনে আসি। শসা চাষ করতে হলে ফার্স্টে উল্লেখযোগ্য বীজ আমাদের চুজ করা আবশ্যিক। এই উল্লেখযোগ্য বীজের কারণে আপনার শসার বাম্পার ফলন দেবে, তা না হলে আপনার শসায় লস সম্মুখীন হতে হবে। যেমন এবছর অধিকাংশ শসা চাষিরা ব্যাপক হারে শসায় লস সম্মুখীন হয়েছে। যেমন আমতলা বা অন্য অন্য কোম্পানির বীজ চাষ করে খুব দ্রুত কিন্তু গাছগুলি বান বা মাচায় না উঠে অল্প দিনে ফুল ফল দিয়ে গাছগুলি হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। এই সমস্যায় 50% কৃষকরা কিন্তু পড়েছে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব শসা চাষের ক্ষেত্রে অবশ্যই আপনি সঠিক জাতটা চুজ করে নেবেন। এই মুহূর্তে জাত হিসেবে আমি ফার্স্টেই যে জাতকে আমি চুজ করে রেখেছি সেটা হলো ভিয়েনারের কৃষিকে। হ্যাঁ বন্ধু, এই ভিয়েনারের কৃষি এটা কিন্তু লম্বা হাইব্রিড জাতের শসা F1। এই শসা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর, দক্ষিণ এবং অন্য অন্য জেলা বাদে প্রায় সমস্ত জেলাভিত্তিক কিন্তু এই শসার চাহিদা থাকে। তবে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে দেশি শসার চাহিদা রয়েছে। তাই যারা আপনার কিন্তু হাইব্রিড শসা চাষ করবেন তারা ভিয়েনারে কৃষি চাষ করতে পারেন, প্রচুর হারে ধরন দেয় এবং এই শসার কিন্তু বাজারিক চাহিদা বর্তমানে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে আমরা শসা হিসেবে অনলি ফর শুধুমাত্র আমরা কিন্তু চাষ করে থাকি দেশি শসাগুলি। দেশি শসার ভিতরে অন্যতম একটা বীজের নাম আমি জানিয়ে দিচ্ছি। যেমন দেশি শসার মধ্যে অন্যতম 1 নম্বরে আমি রাখি কৃষক বন্ধু শসাকে, কারণ এই বীজটা আমি সারা বছর চাষ করে থাকি। এই বীজের 2 রকম ভ্যারাইটিস রয়েছে। একরকম ভ্যারাইটিস 35 দিনে ধরন দেয়, বান অথবা মাচাই করা যায় এবং মাটিতেও কিন্তু এই 35 দিনের শসাটা করা যায়। প্রচুর হারে কিন্তু লতায়, যত বর্ষা পড়ে ততই কিন্তু ভালো হয়। এবং আরেকটা রয়েছে বন্ধু 45 দিনের শসা।
এই শসা প্রচুর পরিমাণে ধরুন গিটে গিটে শসা আসে, তবে 35 দিনের শসা চাষ করা হয় এই জন্য কারণ ওই শসার ভিতরে অনেকেই কিন্তু করলা বা উচ্ছে দিয়ে থাকে। এই করলা বা উচ্ছে অতিরিক্ত হারে ধরন পেতে, তাড়াতাড়ি ধরন পেতে আগে শসাটা বাজারে বিক্রি করে তারপরে কিন্তু করলাটা করতে পারে। যেমন আপনি ধরুন আজকে শসার বীজ বপন করলেন, তাহলে আগামীকাল আপনি কিন্তু করলার বীজ বপন করবেন। এবার শসা গাছগুলি ধীরে ধীরে বান বা মাচাই উঠছে, এমতো অবস্থায় যখন 35 দিন আসবে তখন শসা বিক্রি করবেন। কিন্তু মিনিমাম 50 থেকে 55 বা 60 দিন না আসলে কিন্তু করলা বা উচ্ছে বিক্রি করা যায় না। তবে সেই গাছগুলি আপনি শসার মাচায় যদি দিয়ে থাকেন, সেই গাছগুলি ধীরে ধীরে মাচার দিকে উঠবে, আপনার শসাও বেচা কিনা শেষ হয়ে যাবে, তার পরবর্তী আপনি করলা বিক্রি করতে পারবেন। তাই 35 দিনের যাত্রা অনেকেই চুজ করে থাকে, তাই আপনিও কিন্তু করলার পাশাপাশি শসাকে কিন্তু চাষ করতে পারেন বন্ধু। অবশ্যই ক্ষেত্রে সঠিক জাত চুজ করে নেবেন। এবার 2 নম্বরে আসি বন্ধু। শসার জাত হিসেবে আমি যে জাতটা 2 নম্বরে চুজ করে রাখি সেটা হলো নবাবের শসা। হ্যাঁ বন্ধু, এই নবাব কোম্পানির একটা উল্লেখযোগ্য বীজ, যা কিন্তু বর্তমানে কলকাতা থেকে প্যাকিং হয়ে আসছে। এই শসা একটা জাপানিজ বীজ, যা কিন্তু গাছের গিটে গিটে শসা দেয়, তবে গাছগুলিতে যথেষ্ট হারে খাদ্য দিয়ে গাছগুলি বান বা মাচার দিকে ধাবিত করতে হয়। এবার 3 নম্বরে আমি শসার বীজ হিসেবে আরেকটি শসা রাখবো, সেটা হলো হীরা কোম্পানির রকেট শসা। হ্যাঁ বন্ধু, এই হীরা কোম্পানির রকেট আপনি যদি চাষ করতে পারেন, ইহার কিন্তু 2 রকম ভ্যারাইটি আছে, 35 এবং 45। আপনি যদি চাষ করতে পারেন ইহা থেকেও প্রচুর হারে ইনকাম করতে পারবেন, যেমন আমরা করে থাকি। এর পরবর্তীতে আরও কয়েকটা বীজ রয়েছে, যেমন উল্লেখযোগ্য আরেকটা কোম্পানি যেমন রয়েছে, তোমরা জানো বন্ধু যে অশোকা কোম্পানির নানান রকম বীজ ভ্যারাইটিস রয়েছে। এই অশোকা কোম্পানির নানান রকম বীজ কিন্তু বাজারে পাওয়া যায়, তাই আপনি কিন্তু চাষ করতে পারেন। এছাড়া আমতলার হাঙ্গামা ভ্যারাইটি সেটা চাষ করা যায়, তবে তুমি যদি মনে করো তোমার এলাকায় আমতলার বীজ ভালো হয় তাহলে কিন্তু কিনতে পারো, তবে অবশ্যই বীজ দেখে ক্রয় করবে। আমরা চাষ করি না, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম না, ঠিক আছে। আরেকটা শেষে আরেকটা সিড রয়েছে, সেটা হলো প্রীতমের বর্তমানে শসা, দেশি শসার একটা বীজ 35 অথবা 45 দিনের শসা। তাহলে সব ছবিগুলো আমি দিতে পারলাম না, 2-1টা ছবি আমি দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। এবার চলুন বন্ধুরা, কীভাবে আপনি শসা চাষ করবেন সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা এক এক করে জেনে আসি। শসা চাষ করতে হলে ফার্স্টে আমাদের জমিটা তৈরি করা আবশ্যিক। জমি যদি আমরা পর্যাপ্ত হারে তৈরি না করতে পারি তাহলে সেখান থেকে আমরা শসা পাবো না। শসার পরিমাণ কিন্তু কম হবে, গাছগুলি রোগ লাগা ভাইরাস লাগা হয়ে খুব দ্রুত নষ্ট হবে। তাই শসা অতিরিক্ত হারে পাওয়ার জন্য জমিটা তৈরি আবশ্যিক। সেই জন্য আপনার বাড়ি যদি গোবর সার থেকে থাকে সেগুলোকে বস্তায় ভরুন, আজই বস্তায় ভরুন, এবং বস্তায় ভরার পর সেগুলো জমিতে খুব দ্রুত ঢিপে ঢিপে করে ছড়িয়ে দিন। বর্ষার আগে জমিতে কিন্তু ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর এবার কিন্তু যদি আপনার বাড়িতে সরিষার খোল থেকে থাকে সেগুলোকে গুঁড়ো করুন, যদি না থেকে থাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসুন। 10 কাঠা জমিতে মিনিমাম 20 কেজি পরিমাণে খোল ক্রয় করে নিয়ে আসুন, এবং তার সাথে কিছু পরিমাণে নিম খোল দেবেন, যাতে গাছগুলিতে সহজেই পোকা না ধরে, রোগ না ধরে। এজন্য নিম খোলের পরিমাণ 10 কাঠা জমিতে মিনিমাম আপনি কিন্তু 5 থেকে 7 কেজি বা 10 কেজি পরিমাণে দেবেন। এগুলোকে একসাথে ভালো করে ডাস্ট করবেন। অবশ্যই কিন্তু ভালো করে ডাস্ট করার পর আপনি কিন্তু জমিতে ছড়াবেন। অবশ্যই বর্ষার আগে জমিতে ছড়াতে হবে। এবার খেয়াল রাখবেন বন্ধু, আপনি জমিটা একটা চাষ বা 2টি চাষ দেবেন। 2টি চাষ দেওয়ার সময় যখন আপনি চাষ দেবেন সেই চাষের সময় কিছু পরিমাণে রাসায়নিক সার ছড়িয়ে দেবেন। কারণ বন্ধুরা, ওই যে আপনি জৈব খাদ্যগুলি দিয়েছেন সেগুলো পচানোর জন্য রাসায়নিক খাদ্যগুলি কিন্তু যথেষ্ট। তাই আপনাদের বারে রিকমেন্ড করব, আপনি সেখানে 14-35-14 গমরের অথবা গমর কিন্তু একই, ওই গমরের গম শক্তি বা 14-35-14 সার, এবং সেই সঙ্গে সঙ্গে যদি না পেয়ে থাকেন নিজের এলাকায় তাহলে আপনি কিন্তু RCF-এর সুফলা অথবা 10-26 সারও কিন্তু তোমরা জমিতে ছড়াতে পারো। তার সঙ্গে সঙ্গে পার বিঘাতে 2 প্যাকেট জিঙ্ক সালফেট এবং 2 প্যাকেট বোরন সার অবশ্যই দেবেন। শসা চাষের ক্ষেত্রে জিঙ্ক সালফেট এবং বোরন ব্যাপক হারে কিন্তু উপযোগী বা দরকারি। এটা কিন্তু দিয়ে ভালো করে জমিটা চাষ দিয়ে নেবেন। জমিটা চষে তারপরে কিন্তু কিছুদিন 2 থেকে 4 দিন ফেলিয়ে রাখবেন, রেখে তারপরে জমিতে জল দিয়ে আপনি অবশ্যই কিন্তু জমিতে জল দেওয়ার আগে যথেষ্ট হারে কিন্তু ডাঁড়াকরণ করে নেবেন। ডাঁড়াকরণ করে অবশ্যই তার পরবর্তী জল দিলেন, জল দেওয়া 2 থেকে 3 দিন বাদে আপনি কিন্তু সেখানে পর্যাপ্ত হারে কিন্তু এই শসার দানাগুলিকে বপন করতে পারেন। অথবা আপনার মাটিতে যদি পর্যাপ্ত রস থেকে থাকে তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই, আপনি ডাঁড়াকরণ করলেন, মাটিতে পর্যাপ্ত রস আছে, তাহলে শসার বীজগুলো ভিজিয়ে নিয়ে অবশ্যই বপন করে দেবেন। এবার চলুন বন্ধুরা, শসার বীজ বপনের প্রক্রিয়াটা জেনে আসি। শসার বীজ বপন করতে হলে
অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মাদা তৈরি করতে হবে। অর্থাৎ যে ডাঁড়াকরণ করেছেন সেই ডাঁড়ায় মাদা তৈরি করবেন, অবশ্যই মাদা তৈরি করবেন। তবে আমার এলাকার চাষি বন্ধুরা শসা চাষের ক্ষেত্রে তারা 10 ইঞ্চি অন্তর অন্তর একটা করে দানা কিন্তু দিয়ে থাকে। তাই আপনাকেও আমি রিকমেন্ড করব তুমি 10 ইঞ্চি অন্তর অন্তর একটা করে দানা অবশ্যই সারা জমিতে বপন করবে, বা তোমার 1 হাত অন্তর একটা করে দানা সারা জমিতে বপন করবে। অথবা তুমি 2.5 হাত বাদে 3টি করে বা 4টি করে দানা তুমি দিতে পারো। 2.5 হাত বাদে 3 থেকে 4টি করে দানা অবশ্যই দিতে পারো, এবং সেভাবেও কিন্তু শসা চাষ করা যায়। তবে 2.5 হাত বাদে 2 থেকে 3টি করে আমরা যদি দানা দিতে পারি, সেই দানাগুলি যথেষ্ট পরিচর্যা করতে পারি, বান বা মাচা আটাতে পারি, তাহলে সেখান থেকে বেশি পরিমাণে ইনকাম করব। কারণ যত আপনি গাছ ঘন দেবেন তত কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তাই 2.5 হাত বাদে 2 থেকে মিনিমাম 2 হাত, 2.5 হাত মিনিমাম 2 থেকে 2.5 হাত বাদে আপনি কিন্তু 3 থেকে 4টি দানা দেবেন, দিয়ে আপনি কিন্তু একটা গাছ মেরে দেবেন, পরবর্তীতে 3টি গাছ আপনি কিন্তু বান বা মাচায় ওঠাবেন। এইভাবে যদি চাষ করতে পারেন তবে কিন্তু আপনি শসা চাষের ক্ষেত্রে সফল হবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্তমানে চারাগুলি কিন্তু বার হয়ে গেছে। এই চারা থেকে এই চারাগুলি যথেষ্ট পরিচর্যার মাধ্যমে গাছগুলি কিন্তু বান বা মাচে আমাদের তুলতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম, দানা বপনের পর এবার চারা বার হবে। এই যে দেখতে পাচ্ছ চারাগুলি বার হয়েছে। এই চারা বার হওয়ার পর গাছগুলি কী পরিচর্যা করতে হবে সংক্ষেপে আমরা জেনে আসি। চলুন বন্ধুরা, চারা বার হওয়ার পর এখানে গাছগুলি যথেষ্ট হারে পোকায় কিন্তু গাছের গোড়াটাকে নষ্ট করে দেবে, কাণ্ডটাকে ভেঙে দেবে এবং পাতাকে অতিরিক্ত হারে ছিদ্র করে দেবে। সেজন্য ফার্স্টেই গাছে যখন ছোট অবস্থায় থাকে তখন কিন্তু আমি চাষিদের ক্ষেত্রে রিকমেন্ড করে থাকি গাছের পাতাটাকে যাতে পোকায় না খায় এবং কাণ্ডটাকে যাতে না ভাঙে, সেজন্য ক্লোরপাইরিফক্স এবং সাইবারমাইথিন গ্রুপের যে কোনো বিষ আমি স্প্রে করতে বলি, অথবা আপনার হাতের কাছে ফল ছিদ্রকারী লেদা পোকার যে বিষ আছে সেটা আপনি স্প্রে করতে পারেন। তবে ফার্স্ট অবস্থায় এখানে প্রোপেক্স সুপার স্প্রে করবেন, কিন্তু গাছ বড় হলে তখন আর প্রোপেক্স সুপারে কাজ করবে না। ছোট অবস্থায় আপনি প্রোপেক্স সুপার, প্রোফেনোফক্স বা সাইবারমাইথিন গ্রুপের বিষ কিন্তু এখানে স্প্রে করতে পারেন, যা কিন্তু গাছের পাতাকে চকচকে ঝকঝকে রাখবে এবং ডোজের মাত্রা কিন্তু কম দিতে হবে। 10 লিটারে মিনিমাম 12 ml এর বেশি দেবেন না, বা 10 লিটারে 10 ml দেবেন প্রথম অবস্থায়। এই গন্ধজাতীয় বিষের কারণে সমস্ত রকম ফল ছিদ্রকে লেদা পোকা চলে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে কাণ্ড কাটা অর্থাৎ কাণ্ড যে ভেঙে নষ্ট করছে সেই পোকাও কিন্তু এখান থেকে দূর হাঁটবে। তাই ইহা করতে হবে। এবং চষি পোকার জন্য অবশ্যই বীজ দিতে হবে, ও সাদামাছির জন্য এখানে যথেষ্ট হারে বীজ প্রয়োগ করতে হবে। শসার জমির ক্ষেত্রে চষি পোকার জন্য আমরা সারা বছর অল ক্লিয়ার কীটনাশক ব্যবহার করে থাকি। তাই চষি পোকার ক্ষেত্রে আপনি কিন্তু অল ক্লিয়ার বীজ ব্যবহার করতে পারেন। বিশেষ করে শসা গাছের পাতা কুঁকড়ানো দেখা দিলেই অল ক্লিয়ার বীজ স্প্রে করবেন। 10 লিটার মিনিমাম 15 ml ব্যবহার করবেন। অবশ্যই অল ক্লিয়ার বীজ দিচ্ছেন বলে অন্য বীজ দেবেন না, এরকম করবেন না। অল ক্লিয়ারের পরিবর্তে আবার অন্য বিষও কিন্তু এখানে ব্যবহার করবেন, ঘুরিয়ে বিষ প্রয়োগ করবেন। এবার চলে আসি সাদামাছির ক্ষেত্রে শসা গাছের ক্ষেত্রে অনলি ফর শুধুমাত্র সুলেমান বীজ ব্যবহার করবেন। এই সুলেমানে চষি পোকা এবং সাদামাছি দুটোই মারে। আপনি যদি আলাদা করে না ক্রয় করতে চান তাহলে আপনি অল ক্লিয়ার না ক্রয় করে সুলেমান ক্রয় করবেন এবং ফল ছিদ্রকারী লেদা পোকার আলাদা বীজ ক্রয় করবেন, তাতেও কাজ চলে যাবে। তাই দর্শক বন্ধু, কীভাবে শসা চাষ করে গাছগুলি কীভাবে পরিচর্যা করে গাছগুলিকে যথেষ্ট হারে টেকাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।